শুভ, প্লিজ আমার কথা শোনো। এমন করো না প্লিজ। আমি মানছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে এবারের মতো তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। আমি তোর আর কোনো কথাই শুনবো না। আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে তোকে মন থেকে ভালোবেসে। তোর জন্য আমি কি করি নাই বল। তাবু, তুই আমার সাথে সবসময় কেন এমন করিস? এটা বলেই চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে চলে গেল শুভ। আসলে শুভ মায়াকে কতটা ভালোবাসে সেটা মায়া আজও বুঝতে পারেনি। যাই হোক, চলুন 7 বছর আগে কি হয়েছিল সেটা জেনে আসি। আমি শুভ, বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। বাবা মা আর দাদুকে নিয়েই আমাদের ছোট্ট সংসার। আমার বাবা ছিলেন একজন সামান্য দিনমজুর। সারাদিন অন্যের জমিতে কাজ করে যা আয় করেন তা দিয়েই কোনো মতে আমাদের সংসার চলে। আমার বয়স তখন মাত্র 15 বছর। সবেমাত্র ক্লাস 7-এ উঠেছি। পড়ালেখায় ছিলাম অনেক ভালো স্টুডেন্ট। আমার বাসা ফরিদপুর জেলার কোনো এক ছোট্ট গ্রামে। যাই হোক, চলুন গল্পে ফিরি। সবেমাত্র ভোর 4টা বাজে। হঠাৎ লাফ দিয়ে ঘুম থেকে জেগে উঠলাম। দেখতে পেলাম কুয়াশার পানি টপটপ করে চালের ফুটো দিয়ে সোজা পড়ছে আমার মুখের উপরে। পানিতে পুরো মুখ প্রায় ভিজে গিয়েছে। তাই বিছানার পাশ থেকে গামছাটা নিয়ে মুখটা ভালো করে মুছে একটু দূরে গিয়ে আবার শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল আম্মুর ডাকে। তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রওনা হলাম স্কুলের দিকে। পথে যেতে যেতে বন্ধুদের সাথে দেখা হলো। তারপর সকলে মিলে একসাথে চলে গেলাম স্কুলে। বছরের প্রথম তেমন একটা ক্লাস হয় না, তাই পড়ালেখার চাপ কিছুটা কম। কিছুক্ষণ পর হঠাৎ খেয়াল করলাম স্যারের সাথে নতুন একটি মেয়ে এসেছে ক্লাসে। মেয়েটিকে দেখে আমি তো এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। এটা দেখে আমার বন্ধু সাজিদ আমাকে ধাক্কা দিয়ে বলল, মেয়েটাকে তুই চিনিস নাকি? না, মনে হয় স্কুলে নতুন ভর্তি হয়েছে। এরই মধ্যে স্যার মেয়েটিকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। জানতে পারলাম মেয়েটি আমাদের গ্রামে নতুন এসেছে। ওর বাবা নাকি ঢাকার শিল্পপতিদের মধ্যে একজন। তারা নাকি এখন থেকে এই গ্রামেই থাকবে। পরিচয় পর্ব শেষ করে স্যার এবার ক্লাস নিতে শুরু করলেন। ক্লাস চলাকালীন মাঝে মাঝে একটু তাকাচ্ছি মেয়েটির দিকে। কেন জানি বারবার চোখটার দিকে চলে যাচ্ছে। আসলে আমাদের গ্রামে এর আগে এত সুন্দর মেয়ে দেখিনি তো, তাই। যাই হোক, এগুলো ভেবে আমার কোনো লাভ নেই, কারণ ওরা অনেক বড় লোক আর আমরা অনেক গরিব। তারপর সেদিনের মতো ক্লাস শেষ করে শুভ চলে গেল তাদের বাড়ি। বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই তার মা বলল তার বাবার জন্য মাঠে ভাত নিয়ে যাওয়ার জন্য। কি আর করব, ব্যাগটা টেবিলে রেখে জামা কাপড় চেঞ্জ করে ভাতের বাটি হাতে নিয়ে চলে যাচ্ছি মাঠের দিকে। গিয়ে দেখতে পেলাম বাবা জমিতে লাঙল দিচ্ছে। আমিও একটু বাবার কাজে সাহায্য করলাম। তারপর সন্ধ্যায় বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে চলে গেলাম পড়ার টেবিলে। বইয়ের পাতা খুলতেই মনে পড়ে গেল সেই মেয়েটির কথা, যে আজ নতুন ভর্তি হয়েছে আমাদের ক্লাসে। কেন জানি না বারবার ওর কথা মনে পড়ছে। কি হয়েছে আমার বুঝতে পারছি না কিছুই। তাহলে আমি কি মেয়েটির প্রেমে পড়ে গেলাম? ধুর, এসব কথা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দেই তো আগে। অনেকক্ষণ চেষ্টা করলাম, কিছুতেই পড়ালেখায় মনোযোগ বসছে না। তাই আর পড়ার টেবিলে বসে না থেকে শুয়ে পড়লাম বিছানায়। বিছানায় শুয়ে কিছুক্ষণ ঘুমানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু আজকে কেন জানি কিছুতেই ঘুম আসছে না। শুধু বারবার মনে পড়ছে তার কথা। কি হলো আমার, কিছুই তো বুঝতে পারছি না। এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পর প্রায় মাঝরাতের দিকে ঘুমিয়ে পড়লেও শুভ। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেল স্কুলের দিকে। পথে যেতে যেতে মনে মনে চিন্তা করতে লাগলো যে মেয়েটির সাথে আজকে দেখা হলে সে তার সাথে কথা বলবে, কিন্তু তৎক্ষণাৎ তার মনে পড়ল সে একটি সামান্য কৃষকের ছেলে আর মেয়েটি হচ্ছে শিল্পপতির মেয়ে। সে কি তার সাথে কথা বলতে চাইবে এটা ভাবছে আর শুভ স্কুলের দিকে যাচ্ছে। স্কুলের গেট দিয়ে ঢোকার সময় হঠাৎ করে শুভর সাথে ধাক্কা লাগলো সেই মেয়েটির।
সঙ্গে সঙ্গে মেয়েটি সজোরে চিৎকার মেরে বলে উঠল, ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না তুই? দিলি তো আমার পোশাকটা নোংরা করে। এখন আমি স্কুলের ভেতরে যাব কিভাবে? সরি সরি মায়া, আমি আসলে দেখতে পাইনি। ছোট লোকের বাচ্চা, তুই আবার আমার নাম ধরে ডাকলি? আসলে তোদের মতো গরিব খেতদের কোনো কমন সেন্স নেই। এমন করছো কেন তুমি আমার সাথে? আর আমি তো বললাম আমার ভুল হয়েছে, দেখতে পাইনি। দেখতে পাসনি না? আসলে তোদের মতো ছেলেদেরকে আমি খুব ভালো করেই চিনি। তোদের স্বভাবই খারাপ। আসলে সুন্দরী মেয়ে দেখলে তোদের মাথা ঠিক থাকে না, তাদের সাথে ধাক্কা খাওয়ার ইচ্ছে করে, তাই না? নেক্সট টাইম যদি আমার সামনে পড়িস তাহলে তোর খবর আছে, কথাটা মনে রাখিস। যা বাবা, কিছু না করেও এতগুলো কথা শুনতে হলো। আসলে আমরা গরিব বলে ও আমাকে এতগুলো কথা শোনাতে পারলো। তারপর মন খারাপ করে শুভ সেখান থেকে চলে গেল ক্লাসের ভেতরে। আসলে শুভ কখনো মায়ার থেকে এরকম ব্যবহার আশা করেনি। মনের মাঝে কষ্ট নিয়ে ক্লাস করতে লাগলো শুভ, আর মনে মনে ভাবতে লাগলো, কত আশা করে এসেছিলাম আজকে স্কুলে যে ওর সাথে একটু ভালোভাবে কথা বলবো, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না কিছুই। মনে মনে জেদ করলাম যে এর প্রতিশোধ আমি একদিন না একদিন ঠিকই নিব। এই ভেবে ক্লাস করতে লাগলো শুভ। এভাবে কেটে গেল তাদের বেশ কিছুদিন। আসলে মায়া হলো ধনীর দুলালি রূপের অহংকারী একটি মেয়ে। বাবার টাকার সয় সম্পত্তির অহংকারে তার পা যেন মাটিতে পড়ে না। গরিব মানুষকে সে তো মানুষই মনে করে না। তারপর মায়ার এরকম ব্যবহার দেখে শুভ আর কখনোই তার সাথে কোনো কথা বলে না। নিজের মনে পড়ালেখা চালিয়ে গেল সে। দেখতে দেখতে এভাবে আরও কেটে গেল প্রায় 2 বছর। এখন শুভ আর মায়া ক্লাস 9-এ পড়ে। কিছুদিন পর ওদের পরীক্ষা শুরু হবে। আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে, তাই রাত জেগে পড়ালেখা করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। কয়েক ঘন্টা পর হঠাৎ খেয়াল করলাম মসজিদের মাইকে মুয়াজ্জিনের আজানের আওয়াজ। তাই তাড়াতাড়ি পড়ালেখা শেষ করে চলে গেলাম মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য। নামাজ শেষ করে বাড়িতে এসে একটু শুয়ে রইলাম। হঠাৎ কিছুক্ষণ পর আম্মুর ডাকে ঘুম ভাঙল। ঘড়ির কাঁটায় দেখতে পেলাম সকাল 8টা বাজে। আমাদের পরীক্ষা শুরু সকাল 10টায়, তাই আর বিছানায় শুয়ে না থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। আমাদের বাড়ি থেকে স্কুলের রাস্তা প্রায় 30 মিনিটের, তাই তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিয়ে রওনা হলাম স্কুলের দিকে। পথে যেতে যেতে বন্ধুদের সাথে দেখা হলো এবং সকলে মিলে একসাথে চলে গেলাম স্কুলে। তারপর পরীক্ষার হলে ঢুকে আমার সিটটি খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর খুঁজে পেলাম, কিন্তু এরপর যা হলো তা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম। আমি কখনোই কল্পনাতেও ভাবতে পারিনি যে এটা হতে পারে। দেখতে পেলাম মায়ার সিট আর আমার সিট পাশাপাশি পড়েছে। এটা দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। এরপর শুভ আর কোনো কিছু না ভেবে বসে রইলেন তার সিটে। প্রায় 10 মিনিট পর খেয়াল করলেন মায়া এসেছে ক্লাসরুমের ভিতরে। এসেই তো তার সিটটি খুঁজতে লাগলো। এটা দেখে শুভ মায়ার উদ্দেশ্যে বলল, মায়া, এদিকে এসো, তোমার সিট আমার পাশে পড়েছে। কি কি বললি তুই? আরে তুই ভাবলি কিভাবে যে আমি তোর পাশে এসে বসবো? আর তোকে না বলেছি তুই কখনো আমার সাথে কথা বলবি না? তাহলে তুমি এখন কোথায় বসবে? ফ্লোরে বসে পরীক্ষা দিবে নাকি? দেখো তুমি কি করবে। আমি কি করব সেটা আমার বিষয়, তোকে এই ব্যাপারে কথা বলতে হবে না। তারপর মায়ার সেখানে আর না দাঁড়িয়ে চলে গেল সোজা প্রিন্সিপালের রুমে। ভেতরে ঢুকেই স্যারকে বলল, স্যার, আপনার এটা কি করেছেন? কেন, আমরা আবার কি করেছি বলো? ওই ছোট লোকের বাচ্চার পাশে আমার সিট ফেলেছেন কেন? কার কথা বলছো তুমি? ওই আমাদের স্কুলের টপার শুভ, ওর কথাই তো আমি বলছি। সমস্যা নেই, ও গরিব হলেও অনেক মেধাবী। আর ওকে তোমার পাশে ফেলেছি কারণ কি জানো? কি বলুন? তুমি তো সারা বছর পড়ালেখা ঠিকমতো করো না। এখন তো ফাইনাল পরীক্ষা, তুমি চাইলে ওর কাছ থেকে অনেক হেল্প নিতে পারবে। সেজন্যই তোমাকে ওর পাশে ফেলেছি। তুমি পরীক্ষার মাঝে কিছু জিজ্ঞাসা করলে ও ভয় হলেও তোমাকে বলবে। এবার বুঝতে পেরেছো কেন তোমাকে ওর পাশে বসিয়েছি? হো, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে আরেকটা কথা, আমি জিজ্ঞাসা করার পরেও যদিও আমাকে কিছু না বলে তাহলে এ ব্যাপারে কিন্তু আপনাদের দেখতে হবে। ঠিক আছে, ব্যাপারে তোমাকে ভাবতে হবে না। এবার যাও,
ক্লাসরুমে একটু পরে পরীক্ষা শুরু হবে। ঠিক আছে স্যার, যাচ্ছি। এরপর মায়া আর সেখানে না থেকে চলে গেল ক্লাসরুমে, গিয়ে শুভর পাশে তার সিটে বসলো। একটু পর স্যার আসলো এবং কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হলো। শুভ ঠিকমতো প্রশ্নগুলোর উত্তর লিখছে আর ও পাশে মায়া বসে বসে কলম কামড়াচ্ছে। শুভ এটা দেখে কিছুক্ষণ পর মায়াকে বলল, কি হলো? প্রশ্নগুলোর উত্তর না লিখে এভাবে বসে রয়েছে কেন? পরীক্ষা শেষ হবার তো আর মাত্র 1 ঘন্টা সময় বাকি আছে। শুভর কথায় মায়া অনেক বিরক্ত বোধ করলো এবং মনে মনে তার একটা প্রতি অনেক রাগ হলো। কিন্তু এবার মায়া তাকে কিছু বলল না। রাগটাকে মনের ভিতর রেখে মায়া শুভকে বলল, কি লিখবো, মাথায় তো কিছুই আসছে না। কেন? বাড়িতে পড়ালেখা করনি নাকি? করেছি তো, তবুও মাথায় কেন জানি কিছু আসছে না। তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবে? এই প্রথম মায়ের মুখ থেকে এত সুন্দর করে কথা শুনে আমার ভিতরে যেন অনেকটা আনন্দ কাজ করতেছে। আমি কখনো ভাবতেও পারিনি যে মায়া আমার সাথে এত সুন্দর করে কথা বলবে। মনে হচ্ছে মায়ার দেওয়া আগের সকল অপমান আর কষ্ট ভুলে ওকে আবার নিজের মতো করে ভালোবাসি। আমি মনে মনে এটা ভাবছি। এরই মাঝে মায়া আমাকে ধাক্কা দিয়ে বলল, শুভ, আমি কিন্তু এখনো একটাও প্রশ্নের উত্তর লিখিনি। তাড়াতাড়ি তোমার খাতাটা দেখাও আমায়, না হলে আমি তো পরীক্ষায় ফেল করব। আচ্ছা, তোমাকে আমি হেল্প করব এবং সব প্রশ্নের উত্তর দেখাবো, কিন্তু তার আগে তুমি বলো, আমরা কি বন্ধু হতে পারি? এটা হওয়া যাবে, তার আগে উত্তরগুলো দেখাও, আমি তাড়াতাড়ি লিখি। ঠিক আছে, এই নাও, তাড়াতাড়ি লিখো, সময় কিন্তু আর বেশি নেই। তারপর শুভর খাতা দেখে সবগুলো প্রশ্নের উত্তর লিখতে লাগলো মায়া। ওদিকে শুভ ভাবছে মায়া সত্যি সত্যিই তার সাথে বন্ধুত্ব করবে। আসলে শুভ জানে না যে মায়া তার সাথে ছলনা করে পরীক্ষায় পাশ করার চেষ্টা করতেছে। মায়া উত্তরগুলো খাতায় লিখতেছে আর মনে মনে ভাবছে, পরীক্ষাটাকে শেষ হোক, তারপরে তোর মজা দেখাবো। কিছুক্ষণের মধ্যেই সব উত্তর লেখা শেষ এবং পরীক্ষার সময়ও প্রায় শেষ। এরপর সকলে খাতা জমা দিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে পড়ল। এবার শুভ পেছন থেকে ডাক দিয়ে মায়াকে বলল, মায়া, শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। শুভ ডাকে মায়া অনেকটা বিরক্ত বোধ করল, কিন্তু তার এখন আর কিছু করার নেই। বিরক্তিকর চাহনিতে শুভর দিকে তাকিয়ে মায়া বলল, কি বলতে চাও বলো। তুমি না বলেছিলে যে আমরা বন্ধু হব? তাহলে আমার সাথে কথা না বলেই চলে যাচ্ছ কেন? স্কুলের সবার মাঝে শুভর এমন কথায় আমি অনেক বিরক্ত বোধ করলাম। আশেপাশে দেখতে পেলাম সকলে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। মনের মধ্যে এটা ভেবেই অনেক রাগ হচ্ছে যে এই ছোট লোকের বাচ্চার সাথে আমার পরীক্ষার এই কয়েকদিনে বন্ধুত্বের অভিনয় করতে হবে। কিন্তু কি আর করার, পরীক্ষায় তো পাশ করতেই হবে, তাহলে আমার বাবা এবং আমাদের সম্মান থাকবে না। তারপর আর কোনো কিছু না ভেবেই শুভকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা এখন থেকে ফ্রেন্ড, আর আমার এখন বাড়ি যেতে হবে, না হলে বাবা অনেক বকা দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন বাড়িতে যাও আর কালকে সকালে আমরা দুজন একসাথে স্কুলে আসবো। তারপর শুভ চলে যাচ্ছে তাদের বাড়ি এবং মায়া চলে যাচ্ছে তাদের বাড়ি। বাড়িতে এসে শুভ ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে চলে গেল মাঠে তার বাবার কাজে সাহায্য করার জন্য। ওদিকে মায়া বাড়িতে গিয়ে দুপুরের খাবার খাচ্ছে এবং মনে মনে ভাবছে, কি বোকা এই শুভ নামের ছেলেটি। ওকে প্রায় 2 বছর আগে এত অপমান করলাম, তারপরে ওর লজ্জা নেই। আমি যেই না একটু ভালো করে ওর সাথে কথা বলেছি, অমনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আসলে ও হয়তো জানে না যে পরীক্ষাটা আগে শেষ হোক, তারপরে ওর সাথে কি করব আমি। ওকে এমন শিক্ষা দেব যে জীবনেও আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। মায়া এটা ভাবতে আর খাবার খাচ্ছে। ওদিকে শুভ তার বাবার সাথে মাঠে কাজ করছে। এক পর্যায়ে বিকেল গড়িয়ে সন্ধে নামলো। শুভ আর শুভর বাবা মাঠ থেকে বাড়িতে চলে আসলো। শুভ বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে গেল মসজিদে মাগরিবের নামাজ আদায় করার জন্যে। নামাজ শেষ করে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে বসে পড়ল পড়ার টেবিলের সামনে, আগামীকাল যে পরীক্ষা তার প্রস্তুতি নেওয়ার জন্য। পড়ালেখা প্রায় শেষের এক পর্যায়ে হঠাৎ মনে পড়ল তারা আজকে স্কুলে ঘটে যাওয়ার কথা। সে তখন পড়ালেখা বাদ দিয়ে ভাবতে লাগলো মায়ার কথা, আর মনে মনে বলল, আসলে সত্যি কি মায়া আমার সাথে বন্ধুত্ব করলো? এটা তো আমার কোনো মতে বিশ্বাস হচ্ছে না। আসলে 2 বছর আগে মায়া আমাকে যে পরিমাণ অপমান করেছে তা কখনোই ভোলার নয়। আবার এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম
যে মানুষ তো সবসময় একরকম থাকে না, হয়তো মায়ার মাঝেও পরিবর্তন এসেছে। যেহেতু আজ প্রায় 2 বছরের উপরে মায়া গ্রামেই থাকে, হয়তো সেজন্যই সে আমার মতো গ্রামের একজন গরিব ছেলেকে বন্ধু হিসেবে মেনে নিয়েছে। যাই হোক, সেটা পরে দেখা যাবে। এবার এত কিছু না ভেবে একটু ঘুমিয়ে পড়ি। তারপর শুভ কিছুক্ষণ পরে বিছানায় শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ভাবছে মায়ার কথা। আর ওদিকে মায়া পড়ালেখা তেমন একটা করেনি। তারপরে বিছানায় শুয়ে মনে মনে ভাবছে, আমার এত কষ্ট করে পড়াশোনা করে কি হবে? পরীক্ষায় পাশ করানোর জন্য বোকা শুভটা তো আছেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে শুভ চলে যাচ্ছে স্কুলের দিকে। ওদিকে মায়াও বেরিয়ে পড়েছে স্কুলের উদ্দেশ্যে। কিছু দূর গিয়ে পথের মাঝে হঠাৎ শুভ আর মায়ার দেখা হলো। তারপর তারা দুজনেই কথা বলতে বলতে একসাথে চলে গেল স্কুলের দিকে। আগে নেই আজকেই পরীক্ষা শুরু হলো আর শুভ মায়াকে সকল প্রশ্নের উত্তর বলে দিচ্ছে। এভাবে মায়াও তার পরীক্ষা দেওয়া শেষ করে তারপর পরীক্ষা দেওয়া শেষ হলে সকলে মিলে চলে যায় নিজ নিজ বাড়িতে। সবকিছু ঠিক একই রকমই চলছে। তারা দুজনে নিয়মিত স্কুলে আসে আর মায়া শুভর সকল প্রশ্নের উত্তর দেখে পরীক্ষা দেয়। এভাবে কেটে গেলেও প্রায় 7 দিন। এখন শুভ মায়ার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছে, কিন্তু মায়া এখনও তাকে বন্ধু হিসেবে মন থেকে মেনে নেয়নি। কারণ মায়া ছিল প্রচণ্ড রাগী, বদমেজাজি এবং অহংকারী। তারপর আসলো সেই দিন, যেদিন পরীক্ষার শেষ দিন। আজকে সকালেও তারা আগের ন্যায় একসাথে স্কুলে যাচ্ছে এবং পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে শুভ মায়াকে বলল, মায়া, পরীক্ষা শেষ করে বাহিরে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। মায়াকে এটা বলেই খাতা জমা দিয়ে বেরিয়ে পড়লাম পরীক্ষার হল থেকে। এরপর স্কুলের গেট দিয়ে সোজা বেরিয়ে সামনের বাগানে অপেক্ষা করলাম মায়ার জন্য। প্রায় 10 মিনিট পর দেখতে পেলাম মায়া আর তার বান্ধবীরা আমার দিকে আসছে। এসেই মায়া আমাকে বলল, কি হলো? পরীক্ষা শেষ করে আমাকে এখানে আসতে বললে কেন? আচ্ছা বলছি, তার আগে তোমার বান্ধবীদের এখান থেকে যেতে বল। এই বান্ধবী, তোরা রাস্তায় যা, আমি একটু পর আসছি। তারপর মায়ার কথা শুনে তার বান্ধবীরা সেখান থেকে রাস্তায় চলে গেল। আর মায়া তখন শুভকে বলল, কি বলতে চাও বলো, ওরা তো এখন আর এখানে নেই। মায়া, তোমাকে আমি অনেক দিন ধরেই একটা কথা বলতে চেয়েছি, কিন্তু ভয়ে বলতে পারিনি। এখন তুমি যদি অনুমতি দাও তাহলে বলি। কি কথা বলো, কোনো সমস্যা নেই। মায়া, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু এতদিন ভয়ে বলতে পারিনি। কি কি তুই এটা কি বললি ছোট লোকের বাচ্চা? তুই ভাবলি কি করে যে আমি কয়েকদিন তোর সাথে বন্ধুত্বের অভিনয় করেছি বলে তোকে ভালোবাসবো? কি বলছো তুমি এসব? তুমি কি তাহলে এতদিন আমার সাথে বন্ধুত্বের অভিনয় করেছো? হ্যাঁ, তা নয় তো কি। তুই কি ভেবেছিস যে আমি তোর সাথে সত্যি সত্যি বন্ধুত্ব করেছি? আরে তোদের মতো গরিব ছোট লোকদের তো শুধু প্রয়োজনে ব্যবহার করা যায়, তোদের সাথে কখনো বন্ধুত্ব করা যায় না, বুঝলি? আর তুই কি না আমাকে ভালোবাসার কথা বলছিস? তো সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। তুমি কি তাহলে আমাকে শুধু প্রয়োজনে ব্যবহার করেছো? তোমার হয়তো মনে আছে, প্রায় 2 বছর আগে তুমি যখন প্রথম এসেছিলে আমাদের গ্রামে, তখন আমি তোমার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম, কিন্তু তুমি সবার সামনে আমাকে অপমান করেছিলে। সে কথা আমি মনে রাখিনি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। সেজন্য তোমার সকল পরীক্ষায় আমি হেল্প করলাম। ভেবেছিলাম তুমি হয়তো আগের মতো নেই, এখন আমার ভালোবাসার মূল্য দিতে পারবে, তাই তোমাকে আজকে পরীক্ষা শেষে এখানে ডাকলাম। কিন্তু দেখো, তুমি সেই আগের মতনই রয়ে গেছো। আসলে আমারই ভুল ছিল, তোমাকে মন থেকে অনেক ভালোবাসা। তোর লেকচার এবার বন্ধ কর, আর এই নে 1000 টাকা, আর এখান থেকে বিদায় হ। টাকা? আর টাকা দিয়ে আমি কি করব? তুমি আমাকে টাকা দিচ্ছ কেন? তুই কি ভেবেছিস আমি কি কিছুই বুঝি না? আরে আমার বাবা একজন শিল্পপতি, আর আমার বাবার অনেক টাকা। এটা দেখেই তো তুই আমার সাথে প্রেম করতে চাচ্ছিস, তাই না? আর এই 1000 টাকা হলো তুই যে আমাকে 10 দিন পরীক্ষায় হেল্প করেছিস সেই টাকা। এখন টাকাটা নিয়ে এখান থেকে বিদায় হ, তা না হলে কিন্তু তোর খবর আছে। কি ভেবেছো? তোমার বাবার টাকা দেখে আমি তোমার সাথে প্রেম করতে চেয়েছি, আর টাকার জন্য তোমাকে আমি পরীক্ষায় হেল্প করেছি? না মায়া, এটা তুমি ভুল ভাবছো। আসলে আমি তোমাকে সত্যি মন থেকে অনেক ভালোবাসি। রাখ তোর ভালোবাসা। তুই কি জানিস আমার বাবা যদি জানতে পারে তাহলে তোর কি অবস্থা হবে? আমার এত কিছু জানার প্রয়োজন নেই, আমি শুধু তোমাকে ভালোবাসি, এতটুকুই জানি। রাখ তোর ভালোবাসা।
এবার আমি বের করছি, তুই শুধু দেখ আমি এবার তোর কি অবস্থাটাই না করি। মায়া, যেও না প্লিজ, আমার কথা শোনো। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরেছিস, দেখ এবার আমি তোর কি অবস্থাটাই না করি। শুভর গালে ঠাস ঠাস করে দুটি চড় মেরে মায়া চলে গেল তাদের বাড়ি। আর ওদিকে শুভ মাটিতে হাঁটু গেড়ে বসে গালে হাত দিয়ে চোখের পানি ফেলছে আর বলছে, কি দোষ ছিল আমার? ভালোবাসাটা কি এতটাই অপরাধ নাকি? আমার গরিব হয়ে জন্মানোটাই অপরাধ। আজকে গরিব বলে মায়া আমাকে থাপ্পড় মেরে যা খুশি তাই বলে চলে গেল। শুভ একা বসে বসে কাঁদছে আর কথাগুলো বলছে। ওদিকে মায়া বাড়িতে গিয়ে সোজা তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমাদের ক্লাসে শুভ নামের একটা ছেলে আছে, ও আমাকে সব সময় ডিস্টার্ব করে। রাস্তাঘাটে যেখানে দেখা হয় সেখানেই আমাকে টিজ করে, আমাকে অনেক খারাপ ব্যবহার করে, আমাকে অনেক খারাপ খারাপ কথা বলে। আমি এসব আর সহ্য করতে পারতেছি না, কিছু একটা করো। মায়ার বাবা তখন মায়াকে বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি ওর ব্যবস্থা করছি। আমার মেয়েকে বিরক্ত করা। বাবার মুখে এরকম কথা শুনে মায়া মনে মনে অনেক খুশি হলো আর বলল, এবার বুঝবে বেচারি শুভ, কত ধানে কত চাল। এরপর মায়ার বাবা বাড়িতে আর বসে না, সোজা থেকে চলে গেলেন স্কুলের প্রিন্সিপালের কাছে। গিয়ে তাকে সব কিছু বললেন। এবার প্রিন্সিপাল শুভদের বাড়িতে খবর পাঠালো তার বাবা মা সহ সবাইকে স্কুলে আসার জন্যে। এরই মাঝে মায়াও সেখানে চলে আসলো। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর শুভকে নিয়ে তার বাবা মা স্কুলে আসলেন। তারপর প্রিন্সিপাল এসব কথা শুভর বাবা মাকে বললেন। প্রিন্সিপালের মুখে এরকম কথা শুনে শুভর বাবা তো রেগে গিয়ে শুভকে মারলো এক চড় আর বলল, কুকুরের বাচ্চা, তোকে এত কষ্ট করে স্কুলে পাঠায় এসব করার জন্য? চল আজকে বাড়ি, তোর কপালে কষ্ট আছে। এরপর শুভর বাবা প্রিন্সিপালের কাছে ক্ষমা চাইল এবং মায়ার বাবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইল আর বলল, আমার ছেলে এসব আর কখনো করবে না এবং আপনার মেয়ের দিকে কখনো চোখ তুলে তাকাবে না, দয়া করে ওকে ক্ষমা করে দিন। এরপর সকলের সামনে থেকে শুভকে নিয়ে তার বাবা চলে যাচ্ছে বাড়ি। ওদিকে মায়া তো অনেক খুশি, কারণ শুভকে আজ অনেক অপমান করতে পেরেছে। তারপর মায়া হাসতে হাসতে তার বাবাকে নিয়ে বেরিয়ে পড়ল স্কুল থেকে। ওদিকে শুভর বাবা শুভকে বাড়ি নিয়ে ইচ্ছে মতো মারতে লাগলো। এক পর্যায়ে শুভর মা এসে তাকে থামিয়ে শুভকে নিয়ে চলে গেল ঘরের মধ্যে। এরপর শুভ ঘরের দরজা বন্ধ করে দিয়ে মেঝেতে বসে কাঁদছে আর বলছে, কি কপাল আমার, একটু ভালোবাসার জন্য আজকে কতটা অপমানিনা হলাম। মা বাবা এবং প্রিন্সিপালের সামনে এতটা অপমান হব কখনো এটা ভাবতে পারিনি। যে বাবা আমাকে কখনো কোনোদিন গায়ে হাত তোলেনি সে বাবা আমাকে আজ মেরেছে শুধুমাত্র একটা মেয়েকে ভালোবাসার জন্য। মনের মাঝে কষ্ট, রাগ আর অভিমান নিয়ে বসে আছি ঘরের মেঝেতে। একটু পর মা এসে ডাকলো আর বলল, শুভ, এই শুভ, দরজাটা খোল তাড়াতাড়ি, তোর বাবা তোকে ডাকছে। আমি বললাম, হ্যাঁ মা, আসছি। তারপর তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে বের হতেই দেখতে পাইলাম বাবা উঠোনে দাঁড়িয়ে আছে মাঠে যাওয়ার জন্য। তারপর বাবার সাথে মাঠে চলে গেলাম কাজ করার জন্য। পথে যেতে যেতে বাবা আমাকে অনেক কিছু বোঝাতে লাগলো। যাই হোক, তারপর বাবার সাথে মাঠে চলে গেলাম কাজ করার জন্য। এভাবে কেটে গেল প্রায় বেশ কিছুদিন। শুভদের স্কুলের পরীক্ষার রেজাল্ট দিয়েছে। প্রতিবারের ন্যায় এবারও শুভ প্রথম স্থান অধিকার করে পরীক্ষায় পাশ করেছে, আর দ্বিতীয় স্থান অধিকার করেছে মায়া। এভাবেই চলছে তাদের দিনগুলো। এখন মায়ার সবার মাঝে কোনো সম্পর্ক নেই বা তাদের মধ্যে কখনো কোনো কথা হয় না। একে অপরকে দেখে মুখ ঘুরিয়ে পাশ কেটে চলে যায়। এরই মাঝে মায়া অনেক সময় অনেকবার শুভকে রাগানোর জন্য অনেক কথা বলেছে, কিন্তু শুভ সে কথায় কান না দিয়ে নিজের মনে পড়ালেখা করে চলেছে। এভাবে কেটে গেল প্রায় আরও 1 বছর। শুভ এখন আগের থেকে আরও মনোযোগ দিয়ে পড়ালেখা করেছে, কারণ তার বাবার স্বপ্ন তাকে পূরণ করতে হবে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই চলে আসলো তাদের এসএসসি পরীক্ষা। শুভ ভালোভাবে পরীক্ষাগুলো শেষ করলো। ওদিকে মায়ার বাবা প্ল্যান করেছে যে মায়ের পরীক্ষা শেষ হলে রেজাল্ট নিয়ে শহরে যাবে এবং এখান থেকে সেখানেই তারা থাকবে আর মায়াকে ভালো একটি কলেজে ভর্তি করাবে। কিছুদিন পর তাদের পরীক্ষার রেজাল্ট দিল। এবার মায়াও তাদের পরিবারের সকলে ঢাকায় চলে গেল এবং মায়া খুব ভালো একটা কলেজে ভর্তি হলো। এবার শুভ রেজাল্ট হাতে নিয়ে খুশিতে চলে গেল বাড়ি, কারণ সে পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট করেছে। এই খুশিতে শুভর বাবা সারা গ্রামবাসীকে মিষ্টি খাওয়াচ্ছে। এরপর কয়েকদিনের মধ্যে শুভ ভর্তি হলো ফরিদপুরের রাজেন্দ্র কলেজে। এখন শুভ নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে।
আর ওদিকে মায়া শহরের কলেজে পড়ালেখা করছে। এভাবে কেটে গেল প্রায় আরও 4 বছর। কলেজ লাইফ শেষ করে এখন শুভ ঢাকায় যাবে ভার্সিটিতে পড়ালেখা করার জন্য। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে সকলের কাছ থেকে দোয়ার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সোজা ঢাকার উদ্দেশ্যে। সেখানে ছোট মামার বাসায় গিয়ে থাকবো। আর ভার্সিটিতে পড়ালেখা করতে হবে নিজের এবং বাবার স্বপ্ন পূরণ করার জন্য। তারপর বাড়ি থেকে বেরিয়ে একটা অটো নিয়ে সোজা চলে গেলাম ফরিদপুর বাস স্ট্যান্ডে। সেখান থেকে গোল্ডেন লাইনের একটি টিকিট কাটলাম এবং কিছুক্ষণ পর বাস আসলো। বাসে উঠে বসে পড়লাম নিজের সিটে। কিছুক্ষণের মধ্যেই বাস স্টার্ট হলো। মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যেই ঢাকায় পৌঁছে গেলাম। ঢাকায় পৌঁছে মামাকে ফোন দিলাম এবং মামা এসে আমাকে নিয়ে গেল তাদের বাসায়। সব কিছু ঠিকঠাক ছিল। পরদিন সকালে চলে গেলাম ভার্সিটিতে ভর্তি হবার জন্য। ভর্তি হয়ে সব কিছু ঠিকঠাক করে আবার চলে আসলাম বাসায়। বিকেলের দিকে মামাতো ভাইকে নিয়ে একটু ঘোরাফেরা করলাম এবং সন্ধ্যার দিকে বাসায় পৌঁছে রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে মামির ডাকে ঘুম ভাঙলো। উঠে দেখি প্রায় 9টা বাজতে চলেছে। 10টায় তো ক্লাস শুরু হবে। তাই আর শুয়ে না থেকে লাফ দিয়ে বিছানা থেকে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। মাঝপথে গিয়ে পড়লাম প্রচণ্ড জ্যামে। আসলে ঢাকার রাস্তায় যে কী পরিমাণ জ্যাম থাকে তা আপনার সকলেই কম বেশি জানেন। ওদিকে ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখতে পেলাম 9টা 45 বাজে। ক্লাস শুরু হবার আর মাত্র 15 মিনিট আছে। আমি তো পড়ে গেলাম মহা চিন্তায়। আজকে ক্লাসের প্রথম দিন, আর আজকে যদি লেট করে যাই তাহলে আল্লাহই জানে কপালে কি আছে। এরপর জ্যাম ছেড়ে গেল এবং চলে গেলাম ভার্সিটির কাছে। এরপর রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে সোজা দৌড় দিলাম ভার্সিটির দিকে। দৌড়ে গেট দিয়ে ঢোকার সময় হঠাৎ করে আচমকা কার সাথে যেন সজোরে ধাক্কা লাগলো। দেখতে পেলাম একটি মেয়ের সাথে ধাক্কা লেগেছে এবং মেয়েটি মাটিতে পড়ে গেছে। হাতে তেমন একটা সময় ছিল না, তাই ওদিকে আর খেয়াল না করে দৌড়ে চলে যাচ্ছে ক্লাসের দিকে। এমন সময় পেছন থেকে মেয়েটি চিৎকার মেরে বলল, ওই ছোট লোকের বাচ্চা, কে রে তুই? চোখে দেখতে পাস না? এত অল্প বয়সে চোখের মাথা খেয়েছিস নাকি? দিলি তো আমার জামা কাপড় সব নষ্ট করে, আর সাথে আমার কোমরটা ভেঙে দিলি। ও ম্যাম, সরি, আমি দেখতে পাইনি, আমার হাতে সময় নেই, ক্লাস শুরু হয়ে গেছে। কি বেয়াদব খ্যাত ছিল রে বাবা! ধাক্কা মেরে আমাকে ফেলে দিয়ে দৌড়ে যাচ্ছে আর সরি বলছে। সরি বললেই কি আমার ব্যথা শেষ হয়ে যাবে? ও মা গো, বাবা গো, আমার কোমরটা মনে হয় ভেঙে গেল এবার। তোকে তো আমি ভালো করেই দেখে নিব। আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। এটা বলে মায়ার সেখান থেকে কোনো মতে উঠে কাপড় চোপড় ঝাড়তে ঝাড়তে চলে গেল ক্লাসের দিকে। ক্লাসে ঢুকে দেখতে পেল যে সেই ছেলেটি এখানে বসে আছে। ক্লাসে স্যার থাকা সত্ত্বেও মায়া গিয়ে শুভর শার্টের কলার ধরে বলল, এই ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না তুই? শালা আনকালচার খ্যাত গাইয়া ভূত! দেখছিস তুই আমার এটা কি অবস্থা করেছিস? আমার জামাটা তো নষ্ট করে দিয়েছিস, সাথে আমার কোমরটাও ভেঙে দিয়েছিস। ও সরি, আমি আসলে বুঝতে পারিনি যে এখন গেট দিয়ে কেউ বের হতে পারে। আর আজকে আমার ভার্সিটিতে প্রথম দিন, তাই লেট হয়ে গেছে দেখে এভাবে দৌড়ে আসতেছিলাম। সো সরি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। এবারের মতো সকলের সামনে কলারটা ছাড়েন প্লিজ। সরি বললেই কি সবকিছু সমাধান হয়ে যায় নাকি? আর আমার এই পোশাকের দাম জানিস তুই? ছোট লোক কোথাকার! ভার্সিটিতে তুই নতুন বলে আজ বেঁচে গেলি, তাহলে যে তোর কি অবস্থা করতাম সেটা তুই কল্পনাও করতে পারতি না। তারপর মা শুভর কলার ছেড়ে নিজের বেঞ্চে গিয়ে বসলো এবং ক্লাস করতে লাগলো। বিষয়টি হয়তো অনেক বুঝতে পারছেন না, তো চলুন আপনাদের একটু বুঝিয়ে বলি। আসলে মায়া যে ভার্সিটিতে পড়ে, শুভ ঠিক সেই ভার্সিটিতে ভর্তি হয়েছে। আসলে দীর্ঘ 4 বছরের ব্যবধানে তাদের চেহারার ফেস অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সেই কারণে শুভ আর মায়া একে অপরকে চিনতে পারছে না। দুজনের কণ্ঠের মাঝে অনেকটা পরিবর্তন হয়েছে। যাই হোক, চলুন গল্পে আসি। কিছুক্ষণ পর টিচার আসলো ক্লাসে। তারপর শুভকে দাঁড় করিয়ে সকলের সাথে পরিচয় করিয়ে দিল। স্যারের মুখে শুভর পরিচয় শুনে মায়া মনে মনে কিছুটা আন্দাজ করলো, আসলে এটাই কি তাহলে সেই শুভ যাকে কিনা 4 বছর আগে আমাকে ভালোবাসার অপরাধে অপমান করেছিলাম? কি জানি, হলে হোক, আমার এত কিছু ভেবে লাভ নেই। আর ও এখানে এসে পড়বে কিভাবে? কারণ ওরা তো অনেক গরিব, ভার্সিটিতে পড়াশোনার খরচ তো ওরা চালাতে পারবে না। মায়া মনে মনে এটা ভাবলো, কিন্তু সে এখনো জানে না যে এটাই সেই শুভ।
তারপর আর অত কিছু না ভেবে সে ক্লাস করতে লাগলো এবং ওদিকে শুভ ক্লাস করতে লাগলো। পরপর কয়েকটি ক্লাস হলো এবং টিফিনের সময় চলে এলো। এরপর মায়া তার বান্ধবীদের সাথে নিয়ে যাচ্ছে ভার্সিটির ক্যান্টিনে। ওদিকে শুভ ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে, তাই তার তেমন কোনো বন্ধু নেই, তাই সে একা একা চলে গেল ভার্সিটির ক্যান্টিনে। পকেটে হাত দিয়ে দেখলাম তেমন টাকা পয়সা নেই, আছে মাত্র 50 টাকা। 30 টাকা বাসায় ফেরার রিক্সা ভাড়া দিতে হবে, আর বাকি থাকে মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে একটা রুটি এবং একটি কলা নিয়ে ক্যান্টিনের সাইডে গাছের নিচে বসে খেতে লাগলাম। এমন সময় খেয়াল করলাম সেই মেয়েটি তার বান্ধবীদের সাথে যাচ্ছে আমার পাশ দিয়ে, আর আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে,